সরকারের কোনটা কোনটা কোন কোন ভুল নীতিকে আপনারা সামনে নিয়ে আসছেন, যেটা মানে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে এরকম? মানে বিগত সরকারের বলছেন না বর্তমান সরকারের? আপনি কি কান টানলে মাথা আসবে, যে কারণে ওনারা সংসদে আপনার এতগুলো শিশু আমাদের মারা গেল, এতগুলো সন্তান আমাদের মারা গেল, এবং এতগুলো সন্তান আমাদের এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হাজার হাজার 20,000-এর উপরে। সেইখানে তারা নিশ্চুপ, ওইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা একটাই, গণভোট। মাথা ব্যথা একটা জায়গায়, সেটা জুলাই সনদ। যে জুলাই সনদ মেনে নিয়েছে বিএনপি, ভালো আছে, আমরা পুঙ্খানুপুঙ্খানু যেভাবে আমরা বলেছিলাম সেভাবে আমরা করব। সরকার শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে স্বীকৃতি দিবে না, সংকট বলে স্বীকৃতি দিবে না। সরকার প্রথমে এই উদ্যোগটি কেন নেয়নি? এই সরকারের শুরুতে এই যে সংকট নেই, এই নীতিটা ছিল ভুল, এবং এখান থেকে সরকার পরে সরে এসেছে। স্বয়ং জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডেপুটি স্পিকার কেন জামাত ইসলামী গ্রহণ করছে না, বা প্রস্তাবের জামাতের রেসপন্স কি দেখুন। সরকার একদিকে বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আবার বলছে ডেপুটি স্পিকার কেন নেবেন না। ডেপুটি স্পিকার আসলে সরকারি দলের দেওয়ার কোনো বিষয় নয়। ডেপুটি স্পিকার পাওয়াটা আমাদের অধিকার। যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে, জুলাই সনদে বিশ্বাস করে, জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তে অটল হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন করে, তাহলে সরকার দিতে হবে না আমাদেরকে ডেপুটি স্পিকার। আমরা এমনিতেই ডেপুটি স্পিকারকে আমাদের পক্ষ থেকে দিতে তখন একেবারেই রাজি। বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রথম প্রস্তাব পেয়েছে, তখনই আনুষ্ঠানিকভাবে সরকারকে জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যে অধিকার বিরোধী দলে পাওয়ার কথা, সবগুলো অধিকার আপনারা এক বাক্যে একটা কাজ করলে বাস্তবায়িত করতে পারেন। সেটা হলো আমরা জুলাই সনদ বাস্তবায়ন করার প্রক্রিয়াটা বাস্তবায়ন করলাম। তার মধ্যে দিয়ে শুধু ডেপুটি স্পিকার নয়, আপনারা জানেন যে স্থায়ী কমিটি হয়, স্থায়ী কমিটির নির্ধারিত কিছু জায়গায় মানে বেসরকারি দল বা বিরোধী দলকে দেওয়ার ব্যাপারে সেখানে প্রস্তাব করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্যের ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে। সরকার যে সকল জায়গায় সাংবিধানিক নিয়োগ প্রদান করেন, সেই নিয়োগের যে কমিটি হবে, সেই কমিটিগুলোতে বিরোধী দলকে রাখার কথা প্রস্তাব করা হয়েছে। বেশ কিছু এরকম মৌলিক প্রস্তাবগুলো নতুন করে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারের অংশ হিসেবে এই জায়গাগুলোতে আসার কথা। আনুষ্ঠানিকভাবে সকল জায়গায় বিরোধী দলের যে অধিকার, সেটাই জামাত ইসলামী দাবি করে। বিচ্ছিন্নভাবে একটা ডেপুটি স্পিকারকে গ্রহণ করার মধ্য দিয়ে পুরো জুলাই সনদ বাস্তবায়নের যেই মানে তকমা, এটা তো আসলে অবাস্তব চিন্তা, বা আমি বলবো এটা যথাযথ নয়। এই জন্যই জামাত ইসলামী চায় যে জুলাই সনদ বা গণভোট এটা বাস্তবায়ন হোক। বাস্তবায়ন হলেই জুলাই সনদের মতো যেই জুলাই সনদে উল্লেখিত যে বিষয়গুলো রয়েছে, সবগুলো মানে একসাথে বাস্তবায়ন হয়ে যাবে। এটা নিয়ে সরকারের দেওয়া, সরকারি দল দিবে, বিরোধী দল নিবে না, এরকম প্রশ্ন করা আশা। সালাউদ্দিন আইয়ুবী, আপনি যেহেতু একজন এখন সংসদ সদস্য এবং আপনি একজন আইন প্রণেতা, যা কিছু বলবেন আপনার কিন্তু সবসময় একটা দায়বদ্ধতা থাকবে যে কথাগুলো আইনের মধ্যেই থাকতে হবে। সংসদে কথা বলেন যখন, তখনও আপনাদের এই আইনে বাধ্যবাধকতা থাকে। আপনাদের নেতা যখন সমাপনী বক্তব্য দিয়েছেন, তখনও কিন্তু বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমৎকার, আমি শুনেছি মোটামুটিভাবে। সেখানে যে বিরোধী দল সরকারি দলকে সহায়তা করতে চায়, কিছু প্রস্তাব দিতে চায়, সেগুলো কিছু মানতেও পারে, আবার যদি যেগুলো মানতে না চায় সেগুলো তারা কি বলে সম্মানের সঙ্গে প্রত্যাখ্যানও করতে পারে। তো বিষয় হলো এই জায়গাটাই যদি থাকে, তাহলে তো বিরোধ আর সামনের দিকে এগোতে পারে না। যদি জুলাই সনদ নিয়ে আরও অধিকতর আলোচনা, এটা অধিকতর তো আলোচনা করতেই হবে, তার কারণ এই জুলাই সনদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আইনি কথাবার্তাগুলো যেগুলো আপনি পাশ করাইতে চান, এই ধরনের কথাগুলো এখানে নেই, কিন্তু এইরকম এক্সপার্ট দিয়েও লেখা না। এটা হয়েছে এক ধরনের মানে চাপিয়ে দেওয়া কোনো বিষয়, কিছু কিছু বিষয়ের মধ্যে আছে। তো এই যদি হয়, মানে বিরোধী দলীয় নেতা যে কথাগুলো বলেছেন, এবং সর্বশেষ কিন্তু দেখলাম না আর জুলাই সনদ নিয়ে খুব বেশি সামনে এগিয়েছেন, এরকমও দেখলাম না। তো যদি এরকম বিরোধী দল এবং সরকারি দল যদি হাতে হাত রেখে সামনের দিকে চলে যায়, তাহলে তো মানে বিরোধ থাকতে পারে না। আপনার কি মনে হয় যে কথাগুলো আসছে এরকম হয়েছে না? যে আমি শুরুতেই আমি আপনার প্রথম বিষয়টা যে বললি, আপনি যেটা বললেন যে
যে কথাগুলো আসবে তা আইনের মধ্যে যেন হয়, যেহেতু আমি আইন প্রণেতা বা সংসদ সদস্য। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সরকারি দল যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার যে প্রস্তাব করলো, এটা কোন আইনের ভিত্তিতে? এটার কোন আইনি ভিত্তি আছে? আসলে কোনো আইনি ভিত্তি নেই। এটা যদি জুলাই সনদ কার্যকর হয়, কার্যকর করে, যদি গণভোট কার্যকর হয়, তখন এইটা বৈধতার মাধ্যমে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া বর্তমান সাংবিধানিক সিস্টেমে বিরোধী দলকে এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ বর্তমান সরকারের নেই। দ্বিতীয়ত হলো, আপনি বিরোধী দলীয় নেতার সর্বশেষ স্পিচ যেটা করেছেন, আপনি সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটাও যদি শুনে থাকেন, এই মানে একেবারে সমাপনী যে শেষ 3-4 দিন ছিল, এই 3-4 দিনের বক্তব্য দিয়েছে সিনিয়র লিডার যারা, তারা সিনিয়র লিডাররা বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকের ব্যক্তি মতামত আছে। আমি দেখেছি মানে বিএনপির যে স্ট্যান্ড, বিশেষ করে রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারে, একেবারে সিনিয়র লিডার বিএনপির তারা স্পষ্ট করে সেখানে উল্লেখ করেছে যে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারলাম না। এরকম বেশ কিছু ইস্যুতে সরকারের সাথেই দ্বিমত করেছে, এবং বিভিন্ন ইস্যুতে মানে এই কয়েকদিন সর্বশেষ সংসদ একেবারে বিভিন্ন সময় উত্তাল হয়েছে, আবার শান্ত হয়েছে, মত হয়েছে, দ্বিমত হয়েছে। এই সব কিছু মিলে পরিবেশটা শেষ দিনের আগের দিনে এসে একেবারে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। একেবারে এটা কিন্তু আপনার অপোজিশন থেকেও বারবার বলা হয়েছে যে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা বা তাকে ধন্যবাদ না দেওয়া, সেখান থেকেও আরো কঠোর ভাষায় কিন্তু উচ্চারণ করা হয়েছে। শেষের দিকে এসে একেবারে বাদানুবাদের দিকে সংসদ গিয়েছিল। এই অবস্থায় এসে মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যগুলোতে গিয়ে এই বাদানুবাদের জায়গা থেকে সংসদের শেষ দিন, সমাপনী দিন, 1-2 নম্বর হলো আমাদের একসাথে পথ চলতে হবে, দেশের উন্নয়নে কাজ করতে হবে, বিশেষ করে এই মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং খুদ অর্থমন্ত্রী সর্বশেষ বাংলাদেশের বর্তমান যে চলমান অর্থনৈতিক অবস্থা, 30 লক্ষ কোটি টাকা ঋণ, চতুর্দিকে আমি বলবো নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে, বিগত সরকারের নানা ধরনের বেশ কিছু ভুল নীতির প্রভাব রয়েছে। এই নানা কারণে দেশের অগ্রগতির জন্য ঐক্যমত হয়ে একসাথে পথ চলা দরকার। এই কথাগুলোই পরবর্তীতে মাননীয় বিরোধী দল নেতা বলেছেন। সরকারের ভুল নীতি কোনটাকে আপনারা চক আউট করছেন? সরকারের কোন ভুল নীতিকে আপনারা সামনে নিয়ে আসছেন, যেটা মানে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে এরকম? মানে বিগত সরকারের বলছেন না বর্তমান সরকারের? আপনি কি বিগত সরকার? আমি আপনার পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছি। বর্তমান সরকারের নীতির জায়গাটা দেখেন, আমরা সবসময় বলে আসছি যে নীতিগুলোই বা গ্রহণ করা হবে, এটার কার্যকারিতা দেখে বোঝা যাবে এই নীতি যথার্থ ছিল কিনা। দেখুন, তেল সংকট নিয়ে যখনই সিদ্ধান্ত হলো বিরোধী দলের সাথে যৌথ মিটিং হবে, সিদ্ধান্তের মধ্য দিয়েই সংসদে একটা স্বস্তি আসছে। আমি স্বয়ং প্রতিদিন তেলের পাম্পে যাতায়াত করি, প্রতিদিন, গতকালকেও গিয়েছি। প্রতিদিন এই পাম্প, যেদিন সংসদে 2 দল একসাথে বসার সিদ্ধান্ত হয়েছে, কমিটি গঠন হয়েছে, এর পরের দিন সকাল থেকে তার প্রভাব পড়তে শুরু করেছে। এই নীতিটা সরকার শুরু থেকে নিতে পারেনি। সরকার শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে স্বীকৃতি দিবে না, সংকট বলে স্বীকৃতি দিবে না। সরকার প্রথমে এই উদ্যোগটি কেন নেয়নি? এই সরকারের শুরুতে এই যে সংকট নেই, এই নীতিটা ছিল ভুল, এবং এখান থেকে সরকার পরে সরে এসেছে। স্বয়ং জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী আকার ইঙ্গিতে এটা স্বীকার করেছে এই সংকটটা ছিল। এই সংকট নিরসনে স্বয়ং প্রধানমন্ত্রী কি উদ্যোগ নেওয়া যায়, সেক্ষেত্রে বিরোধী দলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। আমরা এটার একটু প্রশ্নের উত্তরটা নিব নীলফার মুনির কাছ থেকে। জি, আপনি আছেন সাউদিন আবি, আমরা একটু মুনি আপার প্রশ্নের এই উত্তরটা একটু শুনে আসতে চাই। জি, আমি একটা কথা বলতে চাই যে আমার ছোট ভাই মাননীয় সংসদ সদস্য যে কথাটা বললেন, হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, তারপরেই সব সমস্যাগুলো মিটে গেল, এখন আর লাইন দেখি না। কি এমন হলো? প্রতিদিন কি হাজার হাজার মেট্রিক টন, লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন তেল দেশে ঢুকেছে যে তেলের সমস্যা মিটে গেল?
এটা একটা ষড়যন্ত্র, এটা একটা কঠিন ষড়যন্ত্র। যারা ষড়যন্ত্র করেছিল তারাই এই ষড়যন্ত্র করেছে। তারা ঘরের মধ্যে মাটির নিচে খুদে, খাটের তলে, মাটির তলে, ট্যাঙ্কারের মধ্যে, বাঁশবাগানে, সব জায়গায় তারা তেল ড্রামকে ড্রাম আপনার ভরে রেখেছে। এই যে লাইনকে লাইন, মাইলকে মাইল লাইন ছিল। এতবার সরকার বলেছে যে তেলের আসলে ওই সমস্যাটা নাই। এখন কি প্রমাণ হলো? তেলের দাম বাড়ার সাথে সাথে মানুষের হাতে কি টাকা কমে গেল 2 টাকা 5 টাকা বাড়াতে, যে মানুষ তেলের লাইনটা বাদ দিয়ে দিল? এই শুভঙ্করের ফাঁকিটা যদি তারা আমাদেরকে বোঝাতে পারে তাহলে বুঝবো যে হ্যাঁ, বিএনপি সরকারের ফল্ট আছে। হঠাৎ করে 2 দিনে 3 দিনে তেলের কোনো লাইনই নাই। ঘটনাটা এটা কিন্তু অবাক করার মতো ঘটনা। এই জায়গাটা যদি ওনারা বুঝায় দিতেন, ওনাদের প্রত্যেকটা ষড়যন্ত্র আমরা ধরতে পারি, বুঝতে পারি, কিন্তু সব সময় সবকিছু বলতে পারি না। ওনারা টিকা নিয়ে কয়দিন সংসদে কথা বলেছে? সরকারকে তুলাধুলা করা দরকার ছিল। সরকার জবাব দিত যে সরকার, এই সরকারের সময়ের ঘটনা না, কিন্তু কান টানলে মাথা আসবে। যে কারণে ওনারা সংসদে আপনার এতগুলো শিশু আমাদের মারা গেল, এতগুলো সন্তান আমাদের মারা গেল, এবং এতগুলো সন্তান আমাদের এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হাজার হাজার 20,000-এর উপরে। সেইখানে তারা নিশ্চুপ, ওইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা একটাই, গণভোট। মাথা ব্যথা একটা জায়গায়, সেটা জুলাই সনদ। যে জুলাই সনদ মেনে নিয়েছে বিএনপি, বলেছে আমরা পুঙ্খানুপুঙ্খানু যেভাবে আমরা বলেছিলাম সেভাবে আমরা করব, কিন্তু তাদের যে কোনো মূল্যে যা কিছু হারায়, কেষ্ট বেটা বলেন, গিন্নি বলেন, কেষ্ট বেটাই চোর, সেই মতো তারা ওই একটা কথাই তারা শিখেছে। এবং আপনি খেয়াল করেন বিরোধী দলকে, আগের বিরোধী দলরা কথা বলার আগে বলতেন এটা বলতে দিলে আমরা থাকবো, নইলে আমরা সংসদ বর্জন করলাম। আর এখনকার বিরোধী দল সমস্ত কথা বলা শেষ হওয়ার পরে তারপরে তারা সংসদ বর্জন করেন। তো এই যে তাদের যে এই যে নাটক, এই যে পাতানো খেলা, এই যে জনগণের জন্য না, তারা দেশের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, তেল নিয়ে সমস্যা, বিএনপি যখন 5টা 10 জনকে জাতীয় সংকটের জন্য কমিটি করলো, তখন তারা কিন্তু লুফে নিলেন। সেখানে কিন্তু বিএনপি 5টার জায়গায় তাদের 2টা দেয় নাই, 3টা দেয় নাই, বলে নাই যে আমরা 2/3 মেজরিটি, আমরা বেশি থাকবো। অতীতে কোন সরকার কি এটা করেছে? কোন সরকার এটা করেছে? করে নাই। তো তারপরেও বিএনপির দোষ, সবকিছুতে বিএনপির দোষ দেখেন তারা। কারণ ওই যে তাদের কথা মতো তারা চলেন না, ওই যে আপনার 72-এর সংবিধানটা তারা ছুঁড়ে ফেলে দিতে পারছেন না। সমস্যাটা এই জায়গায়। আমরা বহুবার বলেছি সংবিধানের তো কোনো দোষ নাই। সংবিধান যারা মানে না, দোষটা হচ্ছে তাদের। সংবিধান চেঞ্জ করে এখানে কি নিয়ে আসবে? একটা 24টা জুড়ে দেওয়া ছাড়া আর তো কিছু না। আমরা তো 24 জুড়ে দিতে চাই, সব জায়গায় 24 রাখতে চাই, কারণ 24-এ আমাদের অবদান কারো থেকে কম না, বরং অনেক অনেক বেশি। কি আহত, কি নিহত, কি শহীদ, কি আপনার অন্যান্য সমস্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক, সবকিছুতে। তো তারপরে আমরা তো এগুলো বলতে যাই না। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। তাইলে কেন তারা এই জিনিসগুলো নিয়ে সনদ এবং গণভোট, এই জায়গা ছাড়া তারা নড়তে পারছে না। এটা জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সংসদে কম আলোচনা করে একটা জায়গায় আসলে আটকে আছেন। এই কথাটি এর আগেও বারবার আসছিল। যেটা বলল ওইটার সালাউদ্দিন আইয়ুবী, আমি একটু উত্তরটা দিয়ে নেই, তাহলে আশা করি ক্লিয়ার হবে। প্রশ্নটারই উত্তর দিয়ে দেন। সেটা হচ্ছে নীলুফার চৌধুরী মনি কিন্তু একটা কথা বলেছেন যে তেল সংকটের কথাটা আপনি বলছেন যে স্বীকার করে নাই সরকার। নীলুফার চৌধুরী মনি বলছে যে তেল সংকট তো দূরের কথা, যে মুহূর্তে দেখা গেল যে লাইন, বিশাল বিশাল লাইন, কিন্তু কিছু টাকা, কয়েক টাকা দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সেই লাইন আর কিন্তু নেই, উধাও হয়ে গেল। কারণ কি? এখানে তো আর তেল আর আমদানি হয়নি, যেভাবে আসছিল নিয়মিতভাবে সেটাই আসছে। তাহলে এটা কেন হলো? বলছে ষড়যন্ত্রের গন্ধ দেখছে। আপনারা কি দেখছেন বলেন তো দেখি। আপনার প্রশ্নের উত্তর দিই আমি। এই যে এই ভিডিওটা আশা করে দেখছেন, এই ভিডিওটা আশা করে দেখছেন, এটা হলো গতকালের লাইন। আমি নিজে লাইনে ঘুরেছি, সবার সাথে 1 to 1 কথা বলেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছি, কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করেছি। এটা কোন পাম্পের কথা বলছেন এটা বলেন তো? আমি, আমার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়, আমি এই এলাকার এমপি। গাজীপুরের কথা বলছেন? আচ্ছা, জি গাজীপুরের কথা বলছি। সবচেয়ে কনজিউম যেটা হয় ঢাকা শহরে দেখা যায়, তো ঢাকা শহরের লাইন আজকে দেখবেন অনেক পত্রপত্রিকায় রিপোর্ট আছে, সেটাই বলছি
যে লাইনের এই অবস্থা আপনি যেটা আমি তো- দেখাচ্ছেন, আমি তো এটা ভাই, কিন্তু লাইন দেখা যায়নি। আপনি আবার একটু ভালো আমাকে করে দেখেন সুযোগ তো। দিলে কথা বলবো। আচ্ছা, আপনি ভালো করে দেখেন ওইটা যেটা আপনি দেখাচ্ছিলেন, আমি আবার একটু দেখতে চাই। ওকে, আবার একটু দেখান তো, আমি একটু দেখতে চাই। আমি এই যে আমি যেই নাম্বার থেকে না, আমার ওই কাছে- যে পাম্পটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি লাইন। আপনার কাছে নেন, আপনার কাছে নেন। হ্যাঁ, লাইন ওই যে একজনের সামনে দাঁড়িয়ে আছেন, এটা কত দূর গেছে? এটা হচ্ছে বাইকে তো কোনো সংকটই নেই। বুঝি নাই। বাইকে তো কোনো সংকট নেই, পেট্রোলের কোনো সংকট নেই। পেট্রোল তো আরো বেশি বেশি আছে। ডিজেল একটু সমস্যা ছিল, ডিজেলে আমি তখন বলি, আমি তো লাইনে দাঁড়িয়ে সবার সাথে কথা বলে লাইন দেখে ভিডিও করে নিয়ে এসেছি। সেই ভিডিও 6 লক্ষ মানুষ ইতিমধ্যে দেখেছে। প্রায় 68,000 মানুষ এখানে মানে লাইক দিয়েছে, প্রায় 800 মানুষ কমেন্ট করেছে, 2,500 মানুষ এটা শেয়ার হ্যাঁ করেছে। হ্যাঁ, আপনি কি একটা হিসাব দেখেছেন আইবি? আপনি কি একটা হিসাব শুনেন, দেখেছেন? আমি আগে যেটা বলছি, স্বাভাবিকভাবে আমাকে উত্তর দেওয়ার যে সুযোগ দিলে তেল আমি উত্তর দিব। সরবরাহ করা আমি হতো, একটু শেষ করি। তার চেয়েও 3,000 টন বেশি করে কিন্তু সরবরাহ করা হয়েছে, এবং প্রতিদিনের এই হিসাবটা আপনি দেখে নেন একটু। আমি কথা শেষ করি, এরপরে হ্যাঁ, বলেন। আপনার জন্য আশা করি ওনারা সুযোগ দিবেন, আপনি কথা বলবেন, অসুবিধা নাই তো। আমি শেষ করি। আপনি যে কথাগুলো বলছেন এই একই কথা সংসদে 300 ধারায় 300 বিধিতে দাঁড়িয়ে মাননীয় জ্বালানি মন্ত্রী বলেছিলেন, কিন্তু ঠিকই লাইন ছিল। এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল থাকে না। আমি লাইন এটা ভিডিও করে নিয়ে এসেছি, এটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে রিয়েকশন এসেছে। সুতরাং আপনি বললেই এটা বাস্তব হয়ে যাবে না। এক, দ্বিতীয় কথা হলো মানে আমাদের নীলুফার চৌধুরী মনিয়াপা বলেছেন যে টিকা নিয়ে জামাত ইসলামে কথা বলেনি, গণভোট ছাড়া অন্য ইস্যুতে কথা বলেনি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে জ্বালানি নিয়ে বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দল প্রথম সংসদে কথা বলা যায় হলো 72 বিধিতে, 72 বিধিতে কথা বলেছে। সংসদে কথা বলা যায় হলো মুলতবি প্রস্তাব দিয়েছে জ্বালানি নিয়ে। এক, টিকা নিয়ে আমি স্বয়ং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছি বুধবারে, সরকারের নির্ধারিত প্রধানমন্ত্রী থাকে 30 মিনিটের। সেখানে আমি প্রশ্ন করেছি, আপনারা গত 20 তারিখের পত্রিকা কালের কণ্ঠ দেখবেন এবং জায়জায় দিন দেখবেন, জায়জা দিনের হেডলাইন যেটা, সেই হেডলাইনে আছে যে গাজীপুর 4-এর এমপি সালাউদ্দিনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন যে হামের টিকা পর্যাপ্ত পরিমাণ আগে আমদানি করা হয়নি। এই প্রসঙ্গে এসেছে 24টা পত্রিকা এসেছে, ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, সকল পত্রিকা এসেছে। এই যে বলেছে যে এই প্রসঙ্গে কোনো প্রশ্ন করা হয়নি, উত্তর দেয়নি, এটা একেবারে অবান্তর, মিথ্যা, এটার কোনো ভিত্তি নেই আসলে। এবং আমার ছাড়াও আলাদা নোটিশ দেওয়া হয়েছে, এটার উপর প্রস্তাবনা করে আলোচনা করা হয়েছে মাননীয় মন্ত্রীবর্গ, বিশেষ করে কয় তারিখে আপনার হামে মারা যাচ্ছে কবে থেকে, আর আপনি কয় তারিখে প্রশ্ন করেছেন? ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। আপনি মানে মনিয়াপা, আমি বলছি এর আগেও প্রশ্ন করা হয়েছে, আমি আমারটা বললাম আর কি, যেটা এর আগেও প্রশ্ন করা হয়েছে এবং সেগুলো পত্রিকায় এসেছে প্রশ্নোত্তর পর্বে। যেটা বলতে পারেন যে এইটাকে আপনারা পিক করেন না, আপনারা শুধু যেটাতে আপনাদের বিরোধিতা মনে হয় এটার আপনারা পিক করে ছাড়া কিছুই না। জ্বালানি নিয়ে প্রত্যেকটা বিধিতে প্রশ্ন করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে আলাদা করে, এবং আলোচনাও হয়েছে জ্বালানি নিয়ে, এবং গণভোট নিয়েও আলাদা করে আলোচনা হয়েছে, আবার হাম নিয়েও আলোচনা হয়েছে। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীগণ প্রশ্ন দিয়েছেন। সংসদীয় যে রীতি আছে, আপনি সাবেক সংসদে ছিলেন, রীতি আছে, বিধি আছে, কার্যপ্রণালী আছে, সেগুলো অনুসরণ করে প্রসঙ্গগুলো নিয়ে আসা হয়েছে। সুতরাং এই যে কথা যে ছিল না, এটা একটা অবান্তর বিষয়। আমি আরেকটা প্রসঙ্গের উত্তর দিতে চাই, সেটা হলো মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মুনিয়াপা বলেছেন যে বিগত সরকার ছিল আসলে জামাত ইসলামী ব্যাকড বা জামাত ইসলামীর সরকার ছিল। এটা এই মানুষ কতটুকু বিশ্বাস করে, এটা যদি একটু চিন্তা করে দেখেন, গত সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ গত সরকারের যিনি অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন তিনি আসলে এখন বিএনপির সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। তাহলে স্পষ্ট বোঝাই যাচ্ছে আসলে ওই সরকার কার ছিল। একই সাথে মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তিনি সংসদে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে আসছেন। অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে লন্ডনে সমঝোতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হয়ে মূল রেজাল্টটা সেখানে উপস্থাপন করা হয়েছে, তিনি সেটা উপস্থাপন করেছেন।
এর বাইরেও বেশ কয়েকজন উপদেষ্টার কথাবার্তায় একেবারে স্পষ্ট করেছে একটা দলের বিরুদ্ধে তারা প্রকাশ্য হয়ে সেখানে কাজ করেছেন। বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন তিনি সাবেক সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন। এরকম বেশ কয়েকজন সরাসরি যারা বিগত সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এখন বিএনপি সরকার বা বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত আছে। এইটা দিয়ে একেবারে স্পষ্ট বোঝা যায় আসলে গত সরকারটা কার ছিল বা কাদের ছিল। এরপরেও বলার চেষ্টা করা হয় বা চেষ্টা করা হবে যে জামাত ইসলামী এখানে ছিল। আমি বলছিলাম যে সরকারের কিছু কিছু জায়গায় অনিয়ম, অব্যবস্থাপনা এবং কথার সাথে কাজের মিল নয়। দেখেন আজকে একটা নতুন করে যে খেলার উদ্বোধন হলো খুব জমকালো আয়োজনে, এবং আমি বলবো বেশ ব্যয়বহুল একটা উদ্বোধন আজকে হলো। 64টা জেলায় হয়েছিল। আমি একটা জেলায় থাকার সুযোগ হয়েছে, সেখানে ব্যাপক আয়োজন হয়েছে। আমি এটাকে অবশ্যই প্রশংসা করি, ধন্যবাদ জানাই। চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা প্রায় 1,60,000 খেলোয়াড় এখানে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন। একটা বিরাট অর্জন আমি বলবো। কিন্তু এইটাকে কার্যকর করতে হলে যে জিনিসটা দরকার সেটা কিন্তু সরকার আসলে যথাযথভাবে গ্রহণ করেনি। সেটা হলো আমরা সর্বত্র বিগত স্বৈরাচার সরকারের সময় দেখেছি যেটা দলীয়করণের চেষ্টা করা হয়েছে, আত্মীয়করণের চেষ্টা করা হয়েছে, পরিবার কেন্দ্রিক যাওয়ার চেষ্টা করা হয়েছে। যেই খেলা নিয়ে সরকার আজকে ব্যাপক কর্মযোগ্যের মাধ্যমে উদ্বোধন করলো, এই খেলা অঙ্গনের বাংলাদেশে যারা ইতিমধ্যেই ভালো ভূমিকা রেখেছে ক্রিকেট অঙ্গনে, এই ক্রিকেট অঙ্গন এক ধরনের বলা যায় জবরদখল করা হয়েছে। আমরা এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা আসলে আজকে আর করতে পারছি না। একেবারে জবরদখল করা হয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই অন্য আরেকদিন একটু হয়তো কথা বলবো। 1 মিনিটে নীলুফার চৌধুরী মনি যদি কিছু যুক্ত করতে চান, আমাদের হাতে একেবারে সময় কম। পরিবারতন্ত্রের কথা বলছে আর কি বিরোধী দল, যে বিশেষ করে ক্রিকেট বোর্ডের কথা আসলে বলা হচ্ছে এখানে, যে পরিবারতন্ত্র এখন অনুসরণ করছে হচ্ছে বিএনপি সরকারও। দেখেন পরিবারতন্ত্রের ব্যাপারে আমি একটা ব্যাপারে বলতে চাই। ধরেন একজন ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, সে কি না পড়ালেখা করে হয়? একজন প্রফেসরের ছেলে যদি প্রফেসর হয়, লেকচারার হয়, সে কি না পড়ালেখা করে হয়? যারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আমি বলি তাদের ছেলে, আমি কথা বলিনি এতক্ষণ, প্লিজ মাননীয় সংসদ সদস্য একটু বলতে দেন। তারা নিজেরা, আপনি দেখেন তাদের যদি সংরক্ষিত আসনের এমপিদের দেখেন, আপনি তার আগের বার দেখবেন সব জামাত ইসলামীর বড় বড় নেতাদের বউরা, সন্তানরা এমপি হয়েছে। এখনো যদি দেখেন যারা ফাঁসিতে মৃত্যুবরণ করেছেন জামাত ইসলামী নেতারা, এবং যারা খোদ গোলাম আজম সাহেব তার সন্তানরা, দেখেন ঘুরে ঘুরে দেখেন তাদের সন্তানরা কোথায় আছেন। পরিবারতন্ত্র গুলো তাদের নেতাদের বউদের তাদের জামাত ইসলামীর মহিলা দেখেন, প্রত্যেকটা হাজবেন্ডের ওয়াইফরা রাজনীতি করে। এবং প্লিজ আমি আপনার সময় বলি না, আবারও বলছি, এবং প্রত্যেকেই আপনার এই জায়গায় আপনার কোরআন পূরণ করে। তো সেইখানে যদি যত দোষ নন্দ ঘোষ বিএনপির বেলায়, না বিএনপি তো এরা তো প্রাতিষ্ঠানিক ভাবে আপনার আসছে, যে নেতা মারা গেছে, যে নেতা তার যদি একটা টিম থাকে খেলার, আপনার ধরেন ক্রিকেট টিম যদি থাকে, যে টিম না থাকলে ওখানে মেম্বার হওয়া যায় না। তো যারা এত পয়সা খরচ করে বিগত সরকারের সময় এত অত্যাচার সহ্য করে যারা এই টিমগুলো চালিয়েছে, তাদেরও তো ইচ্ছা করে যে তাদের টিমের মেম্বাররা ওই জায়গায় ওইখানে থাকুন। তো এই জায়গায় আপনি দেখেন যারা পরিবারতন্ত্রের কথা বলছে, তাদের দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের পরিবারের বাইরে কিন্তু কেউ আসে না, কিন্তু তারা কথা বলার সময় বড় বড় ভাবে কথা বলেন। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে গিয়া আপনার ডাবল স্ট্যান্ডার্ড রুল প্লে করা। আমি চাই না আরেকদিন এই বিষয়গুলো নিয়ে, আমাদের আসলে সময় একেবারেই কম। অনেক ধন্যবাদ মনি, এবং একই সাথে সালাউদ্দিন নাইবি, আবারও হয়তো রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।